আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আদরের বকবকানি চ্যানেলে স্বাগতম। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমি পদ্মজা, লেখক এলমা বেহরোজ, পর্ব নাম্বার 22। মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। ঘরের দুষ্টু রমণী রয়েছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাসছে, অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি, গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বুনু, আমাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে? প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবুর গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরে দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানার একপাশে গুটি সুটি মেরে বসে আছে, উসখুস করছে। ঘর ভর্তি অন্যান্য মানুষে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বলেন, সব সময় মুখ বন্ধ করে রাখা ভালো না। যারা বিপদে পাশে না থাকে তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করেই সরতে বলতি। পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবতটা শেষ করলো। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো, সকালেই তো ঠিক ছিল, নিশ্চয়ই মেয়েগুলির কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল খুঁড়ছিল। সে তার আঙুল দিয়ে বিছানায় আঁকিবুকি করতে থাকলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি? উনি কে? আমির? না আম্মা, লিখনের সাজে উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই তো হবে, ভাবিস না। আমি আছি, সব সামলে নিব। লিখনকে আমি বোঝাবো। হেমলতার কথা শেষ হতে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা? এ কেমন টানাপোড়েন? তিনি মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ওদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছেন ছেলে মেয়ে নিয়ে। হেমলতা দরজার দিকে পা বাড়ান, তার আগে বলে গেলেন, আমার নোংরা অতীত শোনাবো আজ, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস, যা চাইবি তাই পাবি। পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন। পদ্মজার বুকের ভিতর অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ এলো, ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি। ভ্যান গাড়িতে চড়ে অনন্তপুরে আটপাড়ায় ঢুকলো লিখন শাহ, সাথে বাবা, মা এবং বোন। বাবার শব্দর আলী, মা ফাতিমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমার দেশ, এই তো আমার বাংলাদেশ। ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে। ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন। আর ছেলে নাকি মেয়ে পছন্দ করেছে, গ্রামের ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো। লিখনের পরে ওনে ছিল ছাই রঙা শার্ট, চোখের সানগ্লাস। উত্তেজনা তার হাত পা কাঁপছে রীতিমতো। এমন একটা দিন নেই যেখানে পদ্মজারের কথা ভেবে
শুরু হয়নি। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝে সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব করে ভালোবেসে ফেলেছে সে। স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায় সে। আরে কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘোরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। এই বেটা তোর নিয়ত খারাপ। কল্পনার পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে, এবার হয়তো সত্যি হতে চলেছে। আফসোস। লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের ভেতর অদ্ভুত ঝড় শুরু হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়েও সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা। লিখন আওয়াজ করে হেসে উঠল। ফাতেমা শব্দরালি অবাক হয়ে তাকালেন। লিলি এসবে খেয়াল নেই। সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। লিখন মা বাবাকে এভাবে থাকতে দেখে খুব খুব করে কাশলো। এরপর বলল, সুন্দর না গ্রামটা? বুঝছো আব্বু, এই গ্রাম এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর। শব্দর আলী প্রবল আনন্দের সাথে বললেন, সে ঠিক বলেছিস, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। বাড়ির গাছপালা, নদী, রাস্তাঘাটও খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো। তার বাবা যখন যেখানে যায় সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু বানানো আর হয়ে ওঠে না। ফাতিমা বিরক্ত গলায় বললেন, তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্ত দেখে লিখন হাসি পেল। বলল, তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু? ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান। প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিবলেন। হয়েছে, আর কতক্ষণ? 5 মিনিট। অলন্দপুরের মাতব্বর মানুষ, সে বড় মনের মানুষ। আমাকে সে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবে দিয়েছেন। ওনার বাড়িতেই উঠব। ইলি চোখ মুখ বিকৃত করে বলল, অন্যের বাড়িতে উঠব? উফ, মারব ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়েও দিয়েছেন। ওনার একটা ছেলে ঢাকায় পড়ছে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলে সব ভালোবাসে ঢেলে দিয়েছিলেন। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক, পরও লাগে না। আর বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবেন না। 3-4 দিনেরই তো ব্যাপার। লিখন এত বড় বক্তব্যের পাছে কেউ কিছু বলার মতো পেল না। হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে। বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশ দেখতে দেখতে বলল, দাদা ভাই, তুমি বিয়ে করতে এসেছো, এই খবর ওনারা পেয়েছে বোধ হয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাঁটটা দিয়ে বলল, বাড়িতে 2টা মেয়ে আছে, তাদের কারো বিয়ে হবে হয়তো, চল। ইটের বড় প্রাচীর চারদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের দুপাশে দাঁড়িয়ে আছে 2জন লোক। দুজনেই লিখনকে চিনে, তাই লিখনকে বাড়ির ভিতরে ঢুকতে দিল। গেট পার হতেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি সুপারি গাছ আর তাল গাছ। সব কিছু সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর, তার সামনে সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি। এই ঘরটাকে গ্রামে আলোক ঘর বলা হয়, কেউ কেউ আলগা ঘর বলে থাকে। অতিথিরা সাধারণত এখানে এসে বিশ্রাম করে, রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্টে তৈরি দুতলার অন্দরমহল। আলোক ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতব্বর, ফরিনা, রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশিও। শহরের 4 জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বললেন, আজকের দিনটা সত্যিই খুব সুন্দর। লিখন হাসলো। ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম দিয়ে বলল, এই হচ্ছে আমার বাবা মা
এবং বোন। আর আম্মু আব্বু উনি হচ্ছে মজিদ চাচা, আর ইনি হচ্ছেন ফরিনা চাচি। এই যে বড় বড় গোঁফদাড়িওয়ালা ইনি হচ্ছে রেদওয়ান ভাইয়া, এই বাড়ির আরেক ছেলে। মজিদ মাতব্বর একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে। তৎক্ষণিক চেয়ার এবং ঠান্ডা শরবত চলে আসে। পরিচয় পর্ব শেষ হতে লিখন প্রশ্ন করল, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে তো। লিখন হাসে, চোখ পড়ে অলক ঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে ওঠে। কোনো মেয়ে তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়। কেন রে ভাই, নায়ক কি এমনি এমনি হওয়া? শব্দ আলী জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময় এসেছি। আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়ে কে? কার মেয়ে? আমাকে বলুন, এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনিই হবে। শব্দর আলী লিখনকে প্রশ্ন করলেন, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বে ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার বলে ওঠে, এই তো আমার স্যারাই আইয়া পড়ছে। আমির এইখানে আয়, দেখা যা কারা আইছে। ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পেছনে তাকালো। আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুট দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখে আমির চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়াও লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাতের গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমির হাওলাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো। মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বলেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন এসেছিল। এই যে ইনি। আমির শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ, অর্থাৎ ছবি আমার দেখা। শব্দর আলী, ফাতিমা, লিলি, লিখন সহ সবাই হাসলো। কেউ চিনে বললে আনন্দ হওয়ারই কথা। রিদওয়ান আমিরকে বলল, জানিস আমির, লিখন বিয়ে করতে গ্রামে আসছে। আমির কিছু বলল না। ফরিনা জানতে চাইল, পাত্রীকে কইলা না তো? লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। অলক ঘরে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ, শান্ত। লিখন ভ্যাবাচেকা খেয়ে গেল। কি হলো সবার? লিখনের মা বাবা সাথে চাওয়াচাওয়ি করলো। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতব্বরের কথার ধরন পাল্টে যাওয়া লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথে পরশু আমিরের বিয়ে। লিখন চোখেতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গ। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এখনই যেন সব রোগ ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।